الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। ধন্যবাদ আবির হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। আমরা যারা ক্লাসে অংশগ্রহণ করি সবাই খেয়াল করবো যে আমাদের মিউট করা আছে কিনা। মিউট করা না থাকলে সমস্যা হয়। ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের সময় মোহাম্মদ আব্দুল্লাহ শেখ ওনার ইয়েটা অন ছিল, বেশ নয়েজ হচ্ছিল। আমরা এই বিষয়টা খেয়াল করব। আজকে আমাদের আলোচনার বিষয় বারবারিজ ভালগারিজ। এই বিষয়ে আমাদের মাঝে ক্লাস নেবেন আমাদের প্রথম শ্রদ্ধেয় স্যার প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার। স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। তোমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তাররা সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারেন্ট ছিল না, প্লাস আমার হলো লিংকেও সমস্যা হচ্ছে। লিংকটা আমার দখলে নাই, দেখি অন্যের দখলে। আমি জয়েন করব কিনা, আমার জয়েন করার আগেই জয়েন করে বসছে, আমার অধীনে নাই। ঠিক করে নেব ইনশাল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় ছিল বারবারিজ ভালগারিজ। আমি মহান রাব্বুল আলামিনকে স্মরণ করছি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি, আমাদের হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যানকে স্মরণ করছি। আজকে হলো 17 অক্টোবর 2025, সকাল 9:18। আমাদের আজকের আলোচ্য বিষয় বারবারিজ ভালগারিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ওষুধটা কেন নিয়ে আসলাম, 2 দিন আগেও আমি হলো একটা রোগীকে এই বারবারিজ ভালগারিজ দিয়েছি। উনি হলো কুষ্টিয়ার পুরাদাও একটা কলেজের ম্যাডাম। উনি হলো পিঠের ব্যথা, জয়েন্টের ব্যথা, মাজার ব্যথা, মারাত্মক ব্যথা, এমন ব্যথা, সব সিমটম মিলাইছি। 2টো সিমটম আমি হলো একটু রেপার্টারি ঘাটা লাগলো। সেটা হলো ব্যথাটা ডিউরিং মেনস্ট্রুয়েশন আর বিফোর মেনস্ট্রুয়েশন। এবং এমন ব্যথাটা যে ব্যথাটার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। লক্ষণগুলো কালেক্ট করে দেখি যে বারবারিজ ভালগারিজের সাথে মেলে। এই জন্য মনে করলাম এই ওষুধটা নিয়ে একটু আলোচনা করার দরকার। আমাদের কিছু কিছু ওষুধ যদি আমরা অ্যাকুরেট সিলেকশন করতে পারি তাহলেই চমৎকার রেজাল্ট পাই। চমৎকার, সেই চমৎকার রেজাল্টের জন্যই আমাদের এই কিছু কিছু ওষুধ পড়ার দরকার এবং ভালো মতো আত্মস্থ করার দরকার। আপনারা কিছু কিছু পয়েন্ট জানেনই বা অনেকেই ব্যবহার করেন ওষুধটা। আমি রেয়ার কিছু কথা বলবো ইনশাল্লাহ, যেটা বারবারিজ ভালগারিজ সম্পর্কে অনেক বইতে আপনারা পাবেন না। চেষ্টা করি ইনশাল্লাহ। বারবারিজের মূল ব্যবহারটা হলো পাথর, কিডনিতে পাথর, মূত্র পাথর, পিত্ত পাথর, তবে সবচেয়ে বেশি হলো মূত্র পাথরের জন্য ভালো কাজ করে। স্পেশালি বাম দিকের কিডনিতে যদি পাথর হয় তাহলে খুব ভালো কাজ করে। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্পেশালি বাম পাশের পাথরের জন্য খুব ভালো কাজ করে। এই পয়েন্টটা মনে রাখার দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এই পেশেন্ট বেশি স্পেশালি যদি মহিলা হয় তাহলে তাদের হলো সেক্সুয়াল ডিজায়ার খুবই কম এবং সেক্সুয়াল অর্গানগুলো খুব স্পর্শকাতর। এই পয়েন্টটাও মনে রাখার মতো। আরেকটা সিমটম হলো ব্যথা, অত্যন্ত ব্যথা, এবং ব্যথা যেখান থেকে শুরু হবে ওখান থেকে আরেক জায়গায় চলে যাবে। কোনো সময় ছড়ায় যায়, চারদিকে ছড়ায় যায়। মঞ্জুর ভাই ভিডিও অফ করেন। এরকম তাহলে কি পয়েন্ট, যে পাথরের কারণে ব্যথা, বাম পাশের কিডনিতে পাথর, মূত্র থলিতে পাথর বা মূত্র নালীতে পাথর, ব্যথা, প্রচণ্ড ব্যথা, এবং ব্যথা হলো এক জায়গা থাকবে না, ছড়াইয়ে যাবে। এরকম যদি সিমটম পাওয়া যায়। আর ছেলে বা মেয়ে বেশিরভাগই এদের হলো সেক্সুয়ালি কোনো আনন্দ নাই, সঙ্গম কোনো সুখ নাই, আর বিশেষ করে সেক্সুয়াল অর্গানগুলো খুব স্পর্শকাতর।
এই সব পয়েন্টের ক্ষেত্রে আমরা হলো বারবারিস্টটা ব্যবহার করতে পারবো। স্পেশালি ওষুধটা কোথায় কোথায় ব্যবহার হয়, আমি তো ক্লাসের ফাঁকে মাঝে মাঝে গল্প করি। আমার পাশেই লাইসিয়াম স্কুল আছে। লাইসিয়াম আমাদের নুরুল আমিন কলেজের যে ফাউন্ডার নুরুল আমিন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার, রিটায়ার্ড হয়েছেন উনি। ওনারই আরেকটা প্রতিষ্ঠান আছে হাই স্কুল, বেশ নাম করা একটা স্কুল, লাইসিয়াম স্কুলের নাম। ওই স্কুলের আইসিটি শিক্ষক আব্দুল আলিম, ওনার মাজার ব্যথার জন্য আমি বারবারই দিয়েছিলাম 30, বেশি না, 3 দিন সকালে। তো দ্বিতীয় দিন খাওয়ার পরে রাত্রে আমার ফোন দিয়েছে যে স্যার আমার মূত্র নালি দিয়ে রক্ত আসছে। উনি তো অসন্তুষ্ট হয়েছেন আমার উপরে। আমি বললাম না হোক, অসুবিধা নেই, রক্ত 2-1 দিন হয়তো বেরোতে পারে, তারপরে ঠিক হয়ে যাবে। ব্যথাটা কিডনি এলাকায় ছিল এবং ওনার জন্য বেশ কষ্টকর ছিল। তারপরের দিন ব্যথা কমে গেছে। পরে একটা ডোজ খাইছে, এই 3 দিন খাইছে, খাওয়ার পরে তার এই মাজার ব্যথাটা চলে গেছে। অনেক রোগী আপনারা পাবেন যে রোগীগুলো হলো মাজার ব্যথার জন্য আসে। আমরা মাজার ব্যথার জন্য অনেক ওষুধ খুঁজি, কিন্তু কোনো সময় বারবারিসকে মাথায় নিয়ে আসি না। স্পেশালি যেসব মহিলা মোটা, স্বাস্থ্যটাত্ত্ব ভালো, তাদের কিডনি এলাকায়, কিডনিটা বোঝা যাবে পিছন পিঠের নিচেই, মাজার উপরে 2 পাশে, ঠিক নাভি সোজা তারও একটু উপরে পিছনের দিকে। এই কিডনিতে বা মূত্র নালীতে যদি সমস্যা হয়, আরেকটা ব্যাপার লিভার বা গল ব্লাডারের সমস্যা হয়, পিঠের বিভিন্ন জয়েন্টের জন্য যদি সমস্যা হয়, তারপরে মূত্রাশয়ের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা হলো এই বারবারিস ওষুধটা ব্যবহার করব। প্রথমে আসি কিডনি বা মূত্র নালী সংক্রান্ত কী কী সমস্যা হবে। এই যদি ব্যথা হয় তাহলে ছুরি কাটার মতো ব্যথা। যদি পাথর হয়, ওই যে গল্পটা প্রথম শুরু করছিলাম, পুরাদা একটা কলেজের নামটা আমি জানি না, সেই কলেজের ম্যাডাম, ফিজিক্সের ম্যাডাম, ওনার ব্যথাটা এত বেশি যে হসপিটালাইজড হতে হয়। ব্যথাটা হলো ছুরি কাটার মতো, টান ধরার মতো, এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, কোমর থেকে উরু পর্যন্ত চলে যায়, কোনো সময় একেবারে নিতম্ব পর্যন্ত ছড়ায় পড়ে। এই রোগীর মাঝে মাঝে বোঝা যায় ঘোলা প্রস্রাব হয় বা সাদা প্রস্রাব হয়। আমাদের সিনাতেও কিন্তু এরকম সাদা প্রস্রাব আছে, অ্যাসিড ফসেও কিন্তু এরকম সাদা প্রস্রাব আছে, বারবারিসেও কিন্তু এরকম সাদা প্রস্রাব, ঘোলা প্রস্রাব আছে। আবার কোনো সময় পোস্টেড এনলার্জ হওয়ার জন্য প্রস্রাব কিছুটা হয়ে যায়, মূত্রথলিতে থেকে যায়, আবার প্রস্রাব হয়। কোনো রোগীকে পাওয়া যাবে কিডনিতে পাথর। ওষুধ দেওয়ার আগে ওই রোগীটা, ফিজিক্সের ওই ম্যাডামের কিন্তু 5 মিলিমিটার পাথর আছে বাম কিডনিতে। ব্যথাটার জন্য টেস্ট করতে বলছিলাম, টেস্ট করার পরে উনি ওই দিনই আমার আলট্রাসাউন্ড রিপোর্ট পাঠাচ্ছে যে 5 mm পাথর আছে। কোনো সময় ইউরিনারি যত সিস্টেম আছে, এই সিস্টেমে যদি বালু কোনার মতো গুঁড়া জমে বা প্রস্রাব জমায় রাখার পরে যদি তলানি পাওয়া যায় গুঁড়ার মতো, সেটা লাল কালার বা ইটের গুঁড়া হলে কিন্তু লাইকোপোডিয়াম, কিন্তু এটা অনেক সময় একটু কালচে টাইপ, কাদা টাইপের। ব্যথাটা এত বেশি মারাত্মক যে সহ্য করা কষ্ট। এই ক্ষেত্রে আমরা বারবারিস ব্যবহার করতে পারি। তবে সিমটমটা কি, যদি বিশ্রাম নেয় তাহলে পরে ব্যথাটা কমবে, যদি হাঁটে বা দাঁড়ায় তাহলে ব্যথা বাড়বে। বাতের ব্যথার ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করবেন যাদের বয়স্ক মহিলা, স্বাস্থ্যটা তো বেশ ভালো, বয়স্ক মহিলা স্বাস্থ্যটা তো ভালো, নড়াচড়া করতে পারে না, তাদের ক্ষেত্রে এই সিমটমটা যদি পান, বারবারিস ভালগারিস ব্যবহার করতে পারবেন। যে যত রেস্ট নেবে তত ব্যথাটা কমে, যদি হাঁটে বা দাঁড়ায় তাহলে হলো ব্যথাটা বাড়বে। লিভারের মাঝখানে তো আমাদের পিত্তথলি থাকে, গল ব্লাডার থাকে। যদি ডান পাশের লিভারে ভারী বোধ হয়, মনে করে যে এই জায়গাটা ডান পাশের বুকটা আমার ভারী, এবং সেটা বোঝা যাবে যাদের ফ্যাটি লিভার আছে।
চর্বিযুক্ত খাবার খেয়ে যদি বাড়ে, তো চর্বিযুক্ত খাবার খেয়ে যদি বাড়ে ব্যথাটা বা ভারীটা যদি বাড়ে, তাহলে বুঝতে হবে যে এটা বারবারিজের সিমটম। যত তৈলাক্ত খাবার আছে, চর্বি আছে, এগুলো খেয়ে যদি অস্বস্তি লাগে, ঢেকুর ওঠে, বমি হয়, অ্যাসিডিটি বাড়ে, তাহলে ওষুধটা দেওয়া যাবে বারবারিজ। যদি জন্ডিস হয়ে যায় এই রোগীর, লিভারের কারণে যদি জন্ডিস হয়ে যায়, তাহলে চামড়ায় কিন্তু হলুদ দাগ পাওয়া যাবে। আমরা জন্ডিসের জন্য চোখ দেখি হলুদ দাগ আছে কিনা, জিভা দেখি অনেক সময় হলুদ দাগ আছে কিনা, অনেক সময় বিভিন্ন টেস্ট আছে, জন্ডিসের টেস্ট করলেও বোঝা যাবে। আবার চামড়ায় যদি হলুদ হলুদ দাগ বোঝা যায়, তাহলে বুঝতে হবে যে এখানে হলো গল ব্লাডারে কোনো সমস্যা থাকতে পারে, লিভারের কোনো সমস্যা হতে পারে। মাজার ব্যথা বলছিলাম, যে পিঠের ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, কোমরের ব্যথা, অনেক মহিলার কোমরে ব্যথা, কোমরের ব্যথা মাজার ব্যথার জন্য আসবে। যত হাঁটবে, যত নড়বে, যত মুভ করবে, তত ব্যথাটা বাড়বে। কোনো কোনো সময় পাওয়া যাবে যে বিভিন্ন যে জয়েন্টের ব্যথা না, আমরা যে একজন আরেকজনের চিমটি কাটি, ওরকম চিমটি কাটার মতো ব্যথা। যদি জয়েন্টের ব্যথা হয় তাহলে চিমটি কাটার মতো। হাঁটু বা গোড়ালিতে যদি ব্যথা হয়, তাহলে ব্যথাটা জমাট বাঁধা মতো, ব্যথাটা জমাট বেঁধে গেছে, এরকম ব্যথা যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, তাহলে এই বারবারিজ ভালগারিসটা অ্যাপ্লাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। মূত্রাশয়ের জন্য কোনো কোনো ওষুধ আছে আমাদের, যে প্রস্রাব করার আগে জ্বালা করে, কোনোটা আছে প্রস্রাব করার পরে জ্বালা করে, কোনো সময় আছে ঘন ঘন প্রস্রাব হয়, কোনো সময় আছে প্রস্রাব হওয়ার পরেও কিছুটা প্রস্রাব থেকে যায়। অনেক মহিলা আসবে, অনেক পুরুষই আসবে যে আমার রাত্রে বারবার প্রস্রাব হয়। সেই সাথে যদি মাজা ব্যথা পান, বিশেষ করে জয়েন্ট পেনগুলো চিমটি কাটার মতো, আর গোড়ালির ব্যথাটা যদি জমাট বাঁধা ব্যথা হয়, তাহলে আপনারা এই বারবারিজ ভালগারিজটা ব্যবহার করতে পারবেন। চেহারা দেখে কিছুটা বোঝা যাবে রোগী কঠিন কাজ করতে পারে না, সহজেই ক্লান্ত হয়ে যায়, সামান্য কাজ করলে ক্লান্ত হয়ে যায়, রেস্ট নিতে হবে তার, ফিজিক্যালি অনেক উইক। আমাদের ক্যাসকোল্ড ভেরিয়েজিলি যে ওষুধগুলো আছে, তার ভিতর বারবারিজও কিন্তু একটা। এই রোগের এমন একটা সমস্যা, ঠান্ডাতেও আরাম পায় না, গরমেও আরাম পায় না, বসলে একটু আরাম পায়, যদি দাঁড়াই বা চলাফেরা করে তাহলে কিন্তু বেড়ে যায়। পাথরের জন্য আমি লাইকোপোডিয়াম বেশ ব্যবহার করি, ভালো রেজাল্ট পাই। ক্যান্থারিসে অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সাইলেশিয়া রেজাল্ট পেয়েছি, সাইলেশিয়া, সারসা পেরিলাই রেজাল্ট পেয়েছি, সারসা পেরিলাই। আমাদের পাথরের অনেকগুলো ওষুধ আছে, সিমটম যেটা মেলবে সেটাই দিতে হবে। লাইকোপোডিয়ামে যদি সিমটম পাওয়া যায়, তাহলে লাইকোপোডিয়াম দিতে হবে। ক্যান্থারিসের সিমটম পাওয়া যেতে পারে, ক্যান্থারিসে বেশির পাওয়া গেল ডিউরিং ইউরিন, প্রস্রাব করার সময় জ্বালা বেশি, আর বেশিরভাগই পরে জ্বালা করে হলো সারসাপেরিলা, প্রস্রাব করার পরে জ্বালা, প্রস্রাব করার আগে জ্বালা করে বেশিরভাগই বোরাক্সে। আরও অনেক ওষুধ আছে, জাস্ট কয়েকটা ওষুধ বললাম। কিন্তু বারবারিজের ব্যথাটা বেশিরভাগই কন্টিনিউ থাকে। রেপার্টরিতে আছে যে যদি মিনিস্ট্রেশন চলাকালীন ব্যথাটা খুব বেশি হয় এবং মিনিস্ট্রেশনের আগেই যদি ব্যথাটা বেশি হয়, তাহলে বারবারিজ বেশি ইন্ডিকেট করে। আপনারা হয়তো অনেকেই ব্যবহার করছেন, বারবারিজ অনেকটা ব্যবহার করছেন অনেকেই। কোনো সময় পাবেন যে সুচ ফোটানো ব্যথা পাবেন, কোনো সময় কেটে ফেলার মতো। আবার এর সাথে যদি পিত্ত পাথরের সাথে যদি জন্ডিস থাকে, তাহলে তো মারাত্মক অবস্থা। তার মানে পাথরেই তার হলো পিত্তরস বাইল ডাক দিয়ে পাকস্থলিতে আসতে পারছে না, পাথরে আটকে গেছে। আমার একটা রোগী হলো গত ইস্তেমার মাঠে দেখছিলাম, তো ওনার মার এরকম সমস্যা,
পিত্তথলির পাথরে মুখটা একেবারে আটকে গেছে। এখন তার বমি, খুব খারাপ অবস্থা। আমি বললাম যে এটা সার্জিক্যাল কেস, এখন অপারেশন ছাড়া উপায় নেই। ওনার মার প্রায় 70 বছর বয়স। ডাক্তাররা রাজি হচ্ছে না। আমার কাছে একটা দুইটা সিমটম বলেই বলে আমার মার বমি কমান। আমি বললাম না, এটা শুধু এই একটা সিমটম বন্ধ করা যাবে না, কারণ যার পিত্তথলি থেকে পিত্তরস বাইল ডাক্ট হয়ে পাকস্থলিতে আসতে পারছে না, ওই পিত্তরস কলিজায় তৈরি করছে, ওই পিত্তরস আবার কলিজাতে রিটার্ন যাচ্ছে। ফলে কি হচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, জিভা হলুদ হয়ে যাচ্ছে। এই রোগীগুলো বেশি দিন টেকানো খুব কষ্ট। আমাদের দেশে এই অপারেশনগুলো খুব কঠিন, বেশিরভাগই এক্সপার্ট ডাক্তার নাই। তবে যদি ভারতে কিন্তু এদিক দিয়ে খুব ভালো এইসব অপারেশন, ভারতে অনেক ভালো ভালো হসপিটাল আছে। তো এই ওষুধটা বেশি কাজ না, প্রস্রাব সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, পিত্ত সংক্রান্ত খুব ভালো কাজ করে। আপনারা একটু পড়লে পরে বুঝতে পারবেন যে বেশি হলেও পরিশ্রম করতে পারে না, ঝাঁকি লাগলে বাড়ে, শুলে বা বসলে পারে অনেক সময় বাড়ে, নড়াচড়া করলেই বাড়ে। যদি রেস্টে থাকে তাও বেশি সময় থাকতে পারবে না। কিছু মেন্টাল সিমটম আছে, অলওয়েজ মনটা খারাপ হয়ে থাকে, সবসময় চিন্তা করে, একা থাকতে চাই। রোগীটা যখন ক্রনিক হয়ে যায় তখন বোঝা যাবে কোনো ভালো মন্দ কোনো কিচ্ছু বলবে না, ব্যথা সহ্য করে 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 অধৈর্য হয়ে গেছে, ব্যথার কথা আর কাউকে বলে না, চুপ থাকে একেবারে। রোগী চুপচাপ থাকে, কোনো মুভমেন্টে যেতে চায় না। আর যখন অ্যাকুয়েট থাকে তখন রোগী অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, খুব খিটখিটে হয়ে যায় এবং সামান্য বিষয়ে খুব রাগ করে। যখন রোগী ক্রনিক হয়ে যায় তখন এই দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য তার ভিতরে একটা ভয় জন্মে। এই ভয় জন্মে হতাশা তাকে ভর করে এবং মনে করে যে আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি তো মারাই যাব, অতএব ব্যথার কথা আর কাউকে বলার দরকার নাই। তার মানে যখন অ্যাকুয়েট থাকে সে কিন্তু উত্তেজিত হয়ে যায়, সামান্যতে উত্তেজিত হয়ে যায়, খিটখিটে মেজাজ, সামান্য বিষয়ে সে অনেক জোরে জোরে কথা বলে। কিন্তু যখন ক্রনিক হয়ে যায় তখন সেই অসুস্থতার ভয়ে তার হতাশা, অ্যাংজাইটি খুব বড় আকারে ভর করে এবং যত ব্যথা বাড়ে সে তত মনোসংযোগ হারিয়ে ফেলে। ফলে একসময় চুপচাপ হয়ে যায়। যদি এরকম সিমটম পাওয়া যায়, বলে যে আমার মা বা আমার বাবা এরকম ছিল কিন্তু এখন তো ব্যথার কথা আর বলে না, তার মানে বুঝতে হবে যে চুপচাপ হয়ে গেছে। এটা কিন্তু বারবারিস ভ্যালগারিসের মেন্টাল সিমটমের একটা। আমরা একটু পার্থক্য জানবো অন্যান্য ওষুধ, সব ওষুধের দেওয়ার সময় আমরা আগে জানবো পার্থক্য, না জানলে কিন্তু আমাদের ওষুধ অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, সিমটম ছাড়া কোনো লাভ হবে না। আমি আমার ভাতিজার চেম্বারে যে গত শুক্রবারে রোগী দেখছিলাম, কুষ্টিয়া গেলাম বুধবারে, শুক্রবারে রোগী দেখছিলাম, এই জন্য শুক্রবারে ক্লাসও করা হয় নাই। ওখানে একটা রোগীকে আমি দিয়েছিলাম কস্টিকাম, সে তার সেক্সুয়াল ডিসএবিলিটির জন্য। সিমটমটা শুধু কস্টিকামে পেলাম, আমি কি করব, কিচ্ছু করার নাই। যেহেতু সিমটম কস্টিকামের আছে আমি কস্টিকামে দিলাম। তারপরে 15 দিন পরে শুনে যে সেই রোগী কস্টিকামেই তার সেক্সুয়াল ডিসএবিলিটি ভালো হয়ে গেছে। হোমিওপ্যাথির গূঢ় রহস্য যারা বুঝতে পারে তাদের কাছে খুব ইজি, আর যারা বুঝতে পারে না তাদের কাছে আকাশ সমান ভারী যেন তার মাথায় চেপে আসে। অতএব আমাদের জানতে হবে যে সিমটম সিমিলিটি অন্য ওষুধের সাথে পার্থক্যকে, যত পার্থক্যকরণ করা যাবে তত বড় ডাক্তার হওয়া যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই বারবারিসের রোগী যত ব্যথা ট্রান্সফার করে, এক জায়গা থেকে আরেক জায়গা যায়, শিফটিং করে, তাদের জন্য এই স্থানান্তরিত ব্যথার একটা ওষুধ হলো বারবারিস। কোনো যদি রোগী পান যে অনেক দিন ধরেই তার আর্থ্রাইটিস কোনোভাবেই ভালো হয় না, এরকম যদি রোগী পান তাহলে পরীক্ষা করে দেখতে পারবেন। দীর্ঘদিনের ব্যথা, দীর্ঘদিন ক্রনিক রোগী, একেবারে ক্রনিক, যদি আপনার সিমটমে মিলে যায়,
রোগী 1 সপ্তাহের ভিতরে দেখবেন গিফট নিয়ে এসে হাজির হয়ে গেছে। কালকে আমি ফেসবুকে একটা পোস্ট দিছি, 3 ঘন্টার ভিতরেই দেখি 554 জন ভিউ করছে। আজকে সকালে দেখছিলাম 1000-এর উপরে ভিউ হয়ে গেছে। আমি তো এর আগে কোনো সময় ফেসবুকে কোনো রোগী দিই নাই, বেশিরভাগ রোগীগুলোর দিয়ে হলো ইউটিউবে। আর ইউটিউবের খবরটা আমার রোগী কেউ জানে না, আমাদের কলেজের স্টাফ কেউ জানে না, কোনো ডাক্তার কেউ জানে না। যারা ক্লাস করেন তাদের অনেক সময় বলছি, প্রফেসর হোমিও নামে ইউটিউব আছে একটা, ওটা আসলে ইউটিউব না, ওটা কি ওষুধ দেওয়া আছে সেটাও না। আমরা যে বারবার ভুল করি সেটা হলো যে কী সিমটমে কী ওষুধ দিলাম, এটা আজকে দিলাম কালকে চেঞ্জ হতে পারে, এই জন্য ওষুধটা জানানোর দরকার, জানা জরুরি না। আমি ওই জায়গায় বারবার যে অ্যানাউন্সমেন্টটা করতে চাই, সেই অ্যানাউন্সমেন্টটার ধরনটা হলো যে হোমিওপ্যাথিতে যে আরোগ্য হয় সেইটাই বারবার জানাইছি। কালকে ফেসবুকে যেটা দিচ্ছি, চর্মরোগ প্লাস হাঁপানি হোমিওপ্যাথিতে কী সাফল্য অর্জন করছে তার একটা ভিডিও। তার মানে রোগী যে আমার কাছে আসতে হবে তা না, আশেপাশে যত হোমিওপ্যাথি ডাক্তার আছে তাদের কাছে যাক, হোমিওপ্যাথির সাফল্যটা আমার তুলে ধরা, কী ওষুধ দিলাম এটা বড় বিষয় না। আর কোনো রোগের ওষুধ আমি যেটা দেব আরেকজন অন্যটা দিতে পারে, আমার সিলেকশন অ্যাকুরেট হলে আমার রোগী ভালো হবে, আরেকজনের যদি সিলেকশন ভুল হয় তাহলে হবে না। তো বলছিলাম, ব্যথা যদি শিফটিং করে এবং দীর্ঘস্থায়ী যদি আর্থ্রাইটিস পাওয়া যায় তাহলে কিন্তু বারবারিস্টা দেওয়া যাবে। আপনারা অনেক রোগী পাবেন দীর্ঘদিন মাজায় ব্যথা, কোটি ব্যথা, বসে থাকলেও খারাপ লাগে, হাঁটতেও পারে না, শুতেও পারে না, নড়াচড়াও করতে পারে না। এরকম যদি ক্রনিক রোগী পান, মাজায় ব্যথা দীর্ঘদিনের, প্রথমেই খেয়াল করবেন তার পায়খানা কেমন, কোষ্ঠাবদ্ধতা কেমন। যদি কোষ্ঠাবদ্ধতা দূর হয়ে যায় তাহলেই রোগী ভালো হয়ে যায়। একটা গল্প বলি আপনাদের, শিক্ষণীয় গল্প। আমাদের সাথেই এই যে ইউনিভার্সিটির পাশে, ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির পাশে ডিএম কলেজের এক স্যার, সম্ভবত উনি উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের স্যার, উনি হলো আমাদের সাথে ডিএইচএমএস করছিলেন। তো 6 সালে বেরোচ্ছি আমরা। তো ওই ডিএইচএমএস করার পরে উনি হসপিটালের পাশে একটা চেম্বার করছে। তো প্রথমে দেখতাম যে রোগী টোগী মোটেও ছিল না, এরপরে বেশ ভালো রোগী দেখে। পরে জিজ্ঞাসা করলাম, কিভাবে আপনার চেম্বারটা এরকম হচ্ছে? বললাম, আমি যে কোনো রোগী আসলে, জটিল রোগী আসলে আগে পেটের ওষুধ দিই। আমি বললাম, থিমটা তো খুব দারুণ, আপনি আমাকে নকল করেন। এটা বড় ব্যাপার হলো, রোগী যখন আসবে যদি পেটের ওষুধ পাই, পেটটা যদি ভালো হয়ে যায়, অ্যাসিডিটি যদি কমে যায়, অনেক রোগই তার ভালো হয়ে যায়। এই জন্য আমাদের রাজধানীতে খেয়াল রাখতে হবে যে রোগীর রাজধানী ঠিক আছে কিনা, পেট ঠিক আছে কিনা। যদি পেট ভালো থাকে সব ভালো, তার মাজার ব্যথাও কিন্তু কমে যাবে, দীর্ঘস্থায়ী কোটি ব্যথা কমে যাবে। কিডনির রোগ যদি থাকে তার প্রস্রাব ক্লিয়ারের আগে ব্যবস্থা করতে হবে। পিঠে যাদের ব্যথা আছে চিন্তা করতে হবে প্রস্রাবের সাথে কিডনির সাথে এটা সম্পৃক্ত। যদি আপনারা পান যে বিভিন্ন গিরায়, এমনকি আমি কয়েকটা রোগী পেয়েছি যে যাদের স্বরযন্ত্র, ভোকাল কর্ড, এর ভিতরে টিউমার। এই বাজারে, আমি যে বাজারে ডাক্তারি করি, এই বাজারে একজন স্বর্ণকার নিপেন্দা, উনি হঠাৎ করে স্বরভঙ্গ বাড়তে শুরু করলো। আমি ওনার বেশ স্বরভঙ্গটা খারাপ পর্যায়ে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করছে, স্যার এমন হলো কেন? বললাম, তাই তো, আপনি এক কাজ করেন, খুব হিসাবি মানুষ, খুব। তাই আমি বললাম, একটা পরীক্ষা করেন। তো উনি ঢাকা থেকে পরীক্ষা করে এলো, ডাক্তার বললো যে ভিতরে টিউমার আছে। এই টিউমারটা হলো আঙুরের থোকার মতো, বোটাটা ছোট কিন্তু টিউমারটা বড়। আমার কথা কি শুনছেন আপনারা? স্যার, আপনি যে সর্বঙ্গের একখান দিছিলেন মেডিসিন আমাদের স্যারকে, শাহিদ স্যারকে, ওনার মোটামুটি ভালো দিকে। আলহামদুলিল্লাহ, ভালো খবর শুনলে ভালোই ভালো, নিজেকেও ভালো লাগে যে অনেকটা, মানে আমার সঙ্গে ফোনে কথা বললো, প্রায় 90% ঠিক হয়ে গেছে। উনি আমার ওয়াইফ ডিপার্টমেন্টের স্যার না ম্যাডাম?
জি জি। জি, আনন্দ। স্যারের নাম কি যেন? সাইদ মিয়া। সাহিদ স্যার না? জি স্যারের সাথে আমার দেখা হয় নাই। আপনি কেস ট্রেকিং দিয়েছিলাম, আমি সিলেকশন দিছিলাম না? জি জি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বাজারে যে নিপেন্দার কথা বলছিলাম, উনি যখন রিপোর্ট নিয়ে আসলো যে তার ভোকাল কর্ডে নডিউল আছে, টিউমার আছে, তখন আমি সিমটম কালেক্ট করে দেখি কস্টিকাম ছাড়া আর কিছু আসে না। তো আমি কস্টিকাম দিলাম 1 ml 3 দিন সকালে, আর 1 আউন্সে ফাইটাম। এরপরে 2 দিন পরে বলতে স্যার কাশতে যে মাংসের টুকরো বেরো আসছে। আমার ফোন দিয়েছে রাত্রি যে স্যার কাশছি, মাংসের টুকরো বেরো আসছে। আমি বললাম মাংসের টুকরোটা কাগজে পেঁচায় রেখে দিন, আমার নিয়ে আসবেন কালকে। উনি আর নিয়ে আসে নাই। তো বুঝলাম যে ওই ভোকাল কর্ডে যে নডিউলটা তৈরি হয়েছিল, ওখানে যে গার্ড বা পিণ্ড তৈরি হয়েছিল, এই পিণ্ডটা ছিঁড়ে গেছে। এই পিণ্ডগুলো কী বলছিলাম আমি কথার ফাঁকে, যে আঙুর ফল যেমন মূল ফলটা মোটা কিন্তু বোটাটা চিকন, যদি এরকম হয় তাহলে কিন্তু বারবার হিসেবে এই সিমটমটা আছে, বারবার হিসেবে এই সিমটমটা আছে। আমি ওই রুগীকে কস্টিকাম দিয়েছিলাম। যদি আপনাদের চেম্বারে, আমি অভিজ্ঞতার কথা বলতেছি শুধু, বই আপনারা পড়ে নেবেন, বইতে অনেক কিছু আছে, ওষুধ কী দিয়ে বানায়, কীভাবে ডাইলেশন করে, কে প্রুভ করছে, আমি এসব কথা বলতে চাই না, আমার কোনো ক্লাসেই না। ওগুলো আপনারা বইতে পড়ে নেবেন, ওটা আছে। যদি রোগী আসতেই চায় না, বলে যে না রোগী যেতে পারবে না, নড়াচড়া করা কষ্ট, উঠে বসতেই পারে না, এইসব রোগে যদি পান এবং ব্যথাটা যদি তেতলে যাওয়ার মতো, এবং ওই ব্যথাটা যদি শিফট করে পিঠে, মেরুদণ্ডে, কোমরে, এবং এমন ব্যথা যে বাঁকা হয়ে যায়, কঠিন ব্যথা, কঠিন, অবশ্যই বারবারিকে স্মরণ করবেন। খোড়া রোগী পাবেন, খোড়া বাঁকা হয়ে গেছে, পিঠ বাঁকা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, একবার একটু খেয়াল করবেন যে বারবারিসের সিমটম আছে কিনা। আরেকটা সিমটম আছে, এই রোগীর যত উপসর্গ আছে, যত সিমটম আছে, বারবার চেঞ্জ করবে, বারবার দ্রুত পরিবর্তন করবে। এই কালকে প্রস্রাব একরকম, পরশু দিন আরেক রকম, ব্যথা এরকম। এই যে পোড়াদার কথা বলছিলাম, যে ম্যাডামের কথা দিয়ে শুরু করছিলাম, আজকে একরকম ব্যথা, কালকে একরকম ব্যথা। ব্যথা এমন অবস্থা, তার মিনিস্ট্রেশন শুরু হওয়ার আগেই তাকে হসপিটালাইজড হতে হয়। ওষুধ চলতেছে, মাত্র ওই 2 দিন হলে ওষুধ দিছি। এই 2 দিনের ভিতরে ওনার সাথে ফোনে কথা হয় নাই, আর রেজাল্টটা কি আমি জানাতে পারতেছি না। তবে আমি আশা করি, আমি অনেক কেস টেকিং করে রেপার্টরির সাথে মিলায়ে তারপরে ওষুধটা সিলেকশন করছি। বলছিলাম কি, যদি সিমটমটা দ্রুত পরিবর্তন হয়, বারবার সিমটমগুলো চেঞ্জ হবে। এই যে একবার বলল যে স্যার প্রস্রাবের সময় জ্বালা করে, আবার খানিকক্ষণ পরে ফোন করতে, না স্যার প্রস্রাবের সময় না, প্রস্রাবের পরে জ্বালা করতেছে। আবার পরের দিন ফোন করে বলবে কি স্যার না না, আজকে না প্রস্রাবের আগে জ্বালা করছে। বারবার যদি সিমটম এরকম চেঞ্জ করে, এই সিমটমটা কিন্তু বারবারিস ভালগারিসের। আরেকটা সিমটম গুরুত্বপূর্ণ, আপনারা কোনো বই খুঁজে পাবেন না, সহজে পাবেন না, সহজে না। এ রোগের ঘুম হবে, ঘুম হবে, ঘুমের পরে মানুষ ফ্রেশ হয়ে যাবে, কোয়াইট, একেবারে কোয়াইট, আইসোলেশন, এত চমৎকার, তার সতেজ হবে যে মনে হবে সে একেবারে নির্মল সুন্দর হয়ে গেছে। ঘুমের পরে তার ফ্রেশ লাগবে, ফ্রেশটা মোটেও পাবে না বারবার সে রোগী। ঘুমাবে, ঘুমানোর পরে বলবে যে না আমার ঘুম হয় নাই। ঘুমের পরেও তার চেয়ারের সতেজতা যদি না আসে, তাহলে বারবারিস। মনে রাখার মতো পয়েন্ট কিন্তু, ক্যালকেরিয়া ফ্লোরে কিন্তু এরকম কিছু সিমটম আছে। ঘুম হলে পরেও ঘুমটা তার ক্লিয়ার না। বাম পাশের কিডনির জন্য, পিত্ত পাথরের জন্য চমৎকার একটা ওষুধ হলো এই বারবারিস। কী বলছিলাম, যদি ব্যথা ছড়ায়ে পড়ে, শিফটিং হয়, কোনো সময় মূত্রনালীতে জ্বালা করে, কিডনির ভিতরে ব্যথা করে, পিঠে ব্যথা করে, মাজায় ব্যথা করে, প্রস্রাবের পরে একটু ভালো লাগে, এরকম যদি সিমটম পান, তাহলে সেটা প্রস্রাবটা আগে, প্রস্রাবের আগেও ব্যথা করতে পারে, জ্বালা করতে প্রস্রাবের সময়ও করতে পারে, প্রস্রাবের পরেও করতে পারে। প্রস্রাবের পরে বেশিরভাগই সারসাপেলা ইন্ডিকেট করে। পাথর হয় কাদের, যারা টিউবারকুলোসিস
মায়াজমের ভিতর বেশি থাকে, টিউবারকুলোসিস মায়াজম। এবং এদের ডায়াথিসিসটা কেমন? স্টোন ফর্মিং ডায়াথিসিস, স্টোন ফর্মিং ডায়াথিসিস, পাথর হওয়ার প্রবণতা। আমি একটা রোগীকে ক্যান্সারিস দিয়েছিলাম, পেশাব করার সময় টাটানো জিলকানো শুরু হয়। তারপরে ওষুধ দিয়েছি, দেওয়ার পরে ক্যান্সারিস, কুষ্টিয়া ছিলাম তো, ক্যান্সারিস 30 দিয়েছিলাম। তো ওই দিন রাত্রে খুব বাড়ছিল, তার মানে পাথরটা ডিসপ্লেস হয়ে গেছে। এরপরে প্রস্রাব আটকে ছিল, ভিতরে অনেক প্রস্রাব জমার পরে তারপরে পাথর বের হয়েছে। এবং পাথর বের হওয়ার পরে তারপরে রক্ত আসছে, তারপরে আরও জ্বালাপোড়া বাড়ছে। তার মানে পাথরটা আসার সময় যে কিছু মাংস, কিছু কোষ ক্ষতিগ্রস্ত করছে, ও ছিঁড়ে আসছে, কিছু মাংস ছিঁড়ে নিছে, পেশাবের চাপে চলে আসছে। তারপরে সেইখান দিয়ে রক্তপাত হয়েছে, পাথর বেরোনোর পর একটু রক্তপাত হয়েছে। তারপরেও তার মেন্টালি সে রোগী ভালো, এই জন্যই যে পাথর বের হয়ে গেছে। এই রোগীর সাথে আমার যোগাযোগ নাই। এই ক্যান্সারিস 30 কিনছে আর খাইছে অনেক দিন ধরে, প্রায় 3 মাস ওই 30ই কন্টিনিউ খাইছে। আমার সাথে 2-3 মাস পরে দেখা, কি খবর? বলে কি স্যার, অনেকগুলো পাথর বেরোয়েছে, তো সব জমায় রাখছি বাসায়। বাহ, সেই ক্যান্সারিস 30 দিয়েই সে চালাইছে। ওষুধ যে বন্ধ করতে হবে আর বন্ধ করে নাই, ফুরাই গেছে। কুষ্টিয়া রাফি হোমিও থেকে 30 আমার অ্যাকাউন্টস কিনে এনেছে, কিনে খেয়েছে। যখনই দেখছে প্রস্রাবে জ্বালাপোড়া খাইছে, আবার প্রস্রাবে জ্বালাপোড়া কমছে, পাথর বেরোচ্ছে। এরকম যদি প্রস্রাব করার সময় বেশি জ্বালা করে তাহলে হলো ক্যান্সারিস বেশি। যদি আগে বেশি জ্বালা করে, এটা বারবারিজ আসতে পারে, বোরাক্স আসতে পারে, বোরাক্স। অনেক সময় পরে জ্বালা, সময়ে জ্বালা, আগে জ্বালা, 3টে জ্বালাই কিন্তু বারবারিজের। আর প্রস্রাব করার সময় জ্বালা নাই, আগে নাই, সময় নাই, পরেও নাই, 2-1 ঘন্টা পরে জ্বালা শুরু হচ্ছে, এটা কিন্তু স্ট্যাপিসাইগিরিয়া। আর বারবারিজে বেশিরভাগই জ্বালাটা হলো প্রস্রাবের পরে আরাম লাগে। মাজায় ব্যথা, প্লাস হলো কোমরে ব্যথা, কোটিতে ব্যথা, যাই বলুক, ব্যথা যদি ছড়ায় যায়, শিফটিং করে, স্প্রেড হয়ে যায়, তাহলে বুঝবেন যেটা বারবারিজ। অনেক রোগীই পাবেন যে বারবার প্রস্রাবের সমস্যার কথাই বলে, প্রস্রাব ক্লিয়ার হয় না। প্রস্রাবের অভিযোগ তার থাকে, একটু নড়াচড়া করলেও অনেক সময় প্রস্রাবের বেগ হয়। বসে আছে, চেয়ারের সমস্যা না, উঠছে, প্রস্রাবের বেগ চলে আসছে। আপনারা আঁচিলের যত ওষুধ দেন না, একটা আঁচিল পাবেন, চ্যাপ্টা আঁচিল, যেটা চামড়ার সাথে সামন্তরালে থাকে, বোঝা যায় আঁচিল, কিন্তু এটা থোজারও না, এটা কস্টিকামেরও না, এটা অ্যান্টিমিক্রুডেরও না, এটা নাইট্রিক অ্যাসিডেরও না। এরকম চ্যাপ্টা যদি আঁচিল পান, তাহলে আপনারা স্যার এটা হচ্ছে মুরব্বীদের হয় স্যার। হ্যাঁ, মুরব্বীদের বেশি হয়। আবুল হায়াতের গালে দেখি স্যার। আরে বাবা রে বাবা, আপনার ওষুধের সিলেকশন কিন্তু খুব চমৎকার। আসলে কি জানেন, আমাদের ডাক্তারি জগৎটা হলো একেবারে গোকরা সাপের বাচ্চার মতো, কোনো সিমটম বাদ দেওয়া যাবে না। রোগী আসছে, কিভাবে আসলো, বসলো কেমন, তার অস্থিরতা কেমন, বসে সিরিয়াল দিয়ে বসে আছে না খুব ব্যস্ততা দেখাচ্ছে, এবং তার কথার টোন কেমন, সেই সাথে ফেস কেমন, তার ফেসে কোনো সিগন্যাল আছে কিনা, চোখে সিগন্যাল আছে কিনা। জাস্ট 2টো কথা মনে পড়লো আমার, তো একেবারে এই ক্লাসের মোটেও প্রস্তুতি নাই, মোটেও নাই। কালকে মঞ্জু ভাইকে বললাম কি ক্লাস বাকি আছে, 3-4টে ওষুধ দিয়েছি, দিল, মনে করলাম ঠিক আছে তাহলে বারবারিজ নিয়ে আলোচনা করি। সকালে মাছ কিনতে গেছি, মোটরসাইকেল নষ্ট, সেটা ঠিক করতে আধা ঘন্টা। তারপর যে এসে কোনো রকম নাকে মুখে খেয়েই ক্লাসে বসে গেছে, কোনো রকম প্রস্তুতি নেই। যেটা আমি বলি, যে সিমটমটা হঠাৎ মাথায় চলে আসলো, সেটা হলো চোখের চারপাশে যদি রাউন্ডাল কালো দাগ পান, তাহলে এই সিমটমটা হলো বারবারিজের। চোখের নিচে এবং উপরে, নিচের পাতা উপরের পাতা, উভয় পাতায় যদি এরকম কালো দাগ পান, স্পেশালি যদি একটু সুন্দর মানুষ হয় তাহলে তো স্পষ্ট বোঝা যাবে। আর যদি না হয়, তারপরেও কালো মানুষ হলে আরও কালো, শ্যামলা হলে বোঝা যাবে, একদম ডিপ কালো হলে আর বোঝা যাবে না।
এতদিন পরে সপ্তাহখানেক আগে আমি একটা সিমটম শিখলাম। যদি সাদা দাগ থাকে, এরকম রাউন্ড ডাল সাদা দাগ থাকে, সেই দাগটা হলো সিনার। যদি রাউন্ড ডাল সাদা দাগ থাকে তাহলে সেই দাগটা হবে সিনার। আর যদি কালো দাগ থাকে তাহলে হবে হলো বারবারিস ভালগারিস। শারমিন ম্যাম মিউট করেন। আপাতত বারবারিস সম্পর্কে এইটুকুই, যাদের রেকর্ড আছে তারা বারবার একটু শুনেন, তাহলে দখলে চলে আসবে খুব তাড়াতাড়ি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওই যে আসসালাম। স্যার বলছিলেন যে আঁচিল ফ্ল্যাট মানে চামড়া থেকে একটু হালকা বোঝা যায় স্যার, এটা স্যার কি মেডিসিনের স্যার বুঝলাম না স্যার, অল্প যদি উঁচু বলতেন। সামন্তরাল চ্যাপ্টা আঁচিল, এটাকে বুঝবেন চ্যাপ্টা আঁচিল। একটা আঁচিল আছে না যে ঠিক আঙুর ফলের মতো একটা আঁচিল আছে, বোটাটা খুব জি স্যার। চিকন, উপরে আঙুর ফলের মতো ফলটা বড়। এই ক্ষেত্রে অনেক জায়গায় বইতে লেখা আছে ক্যালকিরিয়া কার্ভ, কিন্তু ক্যালকিরিয়া কার্ভ ওষুধ দিতে হলে তো সিমটম লাগবে। সব রোগী তো, বড় মানুষকে তো ক্যালকিরিয়া কার্ভ দিতে হলে অনেক ভেবে চিন্তে দিতে হবে। ওষুধটা এত ভালো ওষুধ না, ছোট বাচ্চা যেমন সহজে দেওয়া যায়, বড়দের কিন্তু এত সহজে ক্যালকিরিয়া কার্ভ দেওয়া যায় না। এইসব আঁচিলগুলো আমি ভালো করতে পারি না, অনেক সময় আমি দিও না ওষুধ। আর যেটা ধার কস্টিগাম বা থোজার সিমটম পালি সেটা আমি অ্যাপ্লাই করি, অ্যান্টিমক্রুটির সিমটম পালি দিই। কিন্তু যেটা হলো ফ্ল্যাট এবং অনেক সারা গায়ে ভরে থাকে অনেক সময়, যেটা হলো চামড়ার চেয়ে সামান্য একটু গোল বা একটু একেবারে রাউন্ড ডাল নাও হতে পারে, সেই ক্ষেত্রে আসবে বারবারিস। শুধু চামড়ার থেকে সামান্য উঁচু, বেশি না, একেবারে সামান্য উঁচু, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে স্যার একদম রক্তের মতো লাল আঁচিল, এটা স্যার কোন ওষুধে ভালো হয়? রক্তের মতো লাল আঁচিল, এটা লাল আঁচিল না, এটা তিল। এটা তিল, আর তিল মানেই টিউবারকুলোসিস মায়াজমের। এই তিল দেখে বুঝতে পারবেন যে আপনার এই রোগীকে টিউবারকুলোসিস মায়াজমের ওই রকম ওষুধ লাগবে। ফিজিক্যাল মেকআপের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাল আঁচিল, লাল তিল, কালো তিল এবং বারবার তিল হওয়ার প্রবণতা মানে হলো রোগী টিউবারকুলোসিস মায়াজমের ওই বংশের। তার ফ্যামিলি হিস্ট্রি নিলে পাওয়া যাবে যে তার ফ্যামিলিতে এরকম জটিল রোগ ছিল। ধন্যবাদ আপনাকে। আপাতত আজকে একটু সংক্ষেপে শেষ করতে চাচ্ছিলাম। স্যার হাবিব ভাইয়ের প্রশ্নটা কিন্তু ক্লিয়ার হয় না। প্রশ্নটা হচ্ছে ওই যে আপনি যে ফ্ল্যাট আঁচিলটা বললেন, ওই স্যার তো বললো ওটা বারবারিস হবে, বারবারিস। বারবার। ও আচ্ছা, ফ্ল্যাট আঁচিল বারবারিস। এই যে স্যার চোখের নিচে স্যার এরকম মানে দলে দলে যে আঁচিলের ফ্ল্যাট বা এই চামড়া থেকে হালকা উঁচু কোন একটা বইতে পাইছিলাম, এটা এমনি মিলিয়া রোগের নামের উল্লেখ করা আছে স্যার, স্কিন বইয়ের মধ্যে আমি পাইছিলাম স্যার, মিলিয়া। হ্যাঁ, তা হতে পারে, তবে বিষয় হলো আপনার যেহেতু উঁচু আছে সাইকোটিক প্রধান বেশি, সাইকোটিক প্রধান আছে। কিছু আঁচিল আছে, তিল আছে যেটা মেরামত করা যাবে না, এটা আমাদের আরোগ্যের বাইরে। আবার কিছু আছে, অনেকে আছে যে লেজার দিয়ে পোড়াই দেয়। আমি দেখছি এরপরে কিন্তু অনেকের ক্যান্সার হয়ে যায়। আমার এক ছাত্রর এই অবস্থা, ও তিলটা পোড়াইছে, লেজার দিয়ে ঠিক করছে, ঠিক করার পরে জায়গাটা হলো এমন ঘাতে পরিণত হয়েছে, ওই ঘা সারা অযোগ্য। আমার কাছে ফোনে বলছিল, কিন্তু আসে নাই, লেজার লাইট দিয়ে পোড়াইছে। আঁচিল পোড়ানো কিন্তু নিষেধ আছে, এটা সাপ্রেশন হয়ে যায়। আর ওর ভিতরে জীবাণু থাকে, ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। তবে যদি সিমটম পান থোজার, যদি সিমটম পান কস্টিকাম, এই দুটোই সবচেয়ে বেশি আসে। যদি সিমটম পান ক্যালকিরিয়া কার্ভ বয়স্কদের দিতে হলে পরে আপনার ভালো সিমটম মিলাই দিতে হবে, বিশেষ করে তার ক্যাচ কোল্ড ভেরি ইজিলি আছে কিনা,
অনেক ঘাম আছে কিনা, কোষ্ঠবদ্ধতা আছে কিনা, তারপরে অনেক সময় সেক্সুয়াল ডিসেবিলিটিও থাকে। স্বাস্থ্যটা তো অনেক ভালো, ফেয়ার, ফ্যাটি, ফ্লেভি, এবং অনেক সময় লো প্রেশার, হাত পা অনেক ঠান্ডা, এবং ফেয়ার অফ ডার্কনেস, ফেয়ার অফ অ্যালোন, এইসব সিমটম থাকলে ক্যালকেরিয়া আসতে পারে। আবার সিমটম কস্টিকামের আসতে পারে, থোজার আসতে পারে, থোজার সিমটম যদি পাওয়া যায়। আর ফ্যামিলি হিস্ট্রিতে যদি টিউবারকুলোসিস, মায়াজম পাওয়া যায় তাহলে তো আরও ইজি। তাও ঠিক আছে, আজকের মতো শেষ করি। সামনে শুক্রবার যদি সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। ব্যস্ততার মাঝেও, সমস্যা সংকুল পরিস্থিতির মাঝেও ক্লাস স্যার কন্টিনিউ করা সম্ভব হয়েছে, এই জন্য আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। স্যার একটা প্রশ্ন করতাম লাস্টে। জি স্যার লাস্টে একটা প্রশ্ন করতাম। জি বলেন। স্যার একটা ছেলে মানুষ, বয়স 25-30 হবে, তার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই, কিন্তু অনেক সময় চাপ লাগলে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, একটু চাপ লাগলে প্রস্রাব হলুদ হয় না, লাল হয় না, জ্বালা পোড়া নাই, চাপ লাগলে প্রস্রাব একটু বের হয় মনে হয়। চাপ লাগলে কি হয়? চাপ লাগলে প্রস্রাব বের হয়, ক্লিয়ার হয় না, যে প্রস্রাব মনে থাকা যায় ভিতরে, পরে এই উড়াতে চাপ টাপ লাগলে দেখে অনেক সময় ভিজে, একটু ভিজা থাকে জায়গাটা, প্রস্রাবে নালিটা আর কি, মুখটা আর কি। আমার জানা মতে এই রোগীর পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধি আসে, পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ আছে। যদি একটু টেস্ট করলে হয়ে যাবে। পোস্টেড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় তাহলে এরকম হতে পারে। তবে এই রোগীগুলো যদি একবার একটু টেস্ট করে, অনেক সময় মলদার ভিতর দিয়ে আঙ্গুল দিলেও কিন্তু বোঝা যায় যে তার পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ আছে কিনা। ডাক্তাররা কোনো সময় আঙ্গুল দিয়েও পরীক্ষা করে। আবার এটার একটা ব্যায়াম আছে, ইউটিউবে দেখবেন যে পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ হলে পরে একটা ব্যায়াম আছে, হাঁটু একবার উঁচু করে বামের দিকে, একবার উঁচু করে ডানের দিকে, এরকম ব্যায়াম করলে কমে যায়। তবে যদি প্রস্রাব হওয়ার পরেও খানিকটা প্রস্রাব থেকে যায়, বা যদি অজু করছে, অজু করার পর একটা হাসি আসলো, কাশি আসলো, 2-1 ফোঁটা প্রস্রাব চলে আসে, তাহলে এই সিমটমটা কিন্তু কস্টিকামের। আপনি ওই রোগীর ভিতর দেখেন, আমার মনে হয় কস্টিকামের সিমটম পাবেন, যেহেতু জ্বালা পোড়া। আমি কস্টিকামে স্যার দিছি রুগীটারে। কত দিচ্ছেন? স্যার 200 দিছিলাম, দিলে একবার 5 দিন। 200 ওটা আমি কখনো ইউজই করি না, কখনো। আমি আছে কিনা আমি জানি না। কমপক্ষে 1 এম দেবেন, অথবা এমপোটেন্সি দেবেন, 1 এম, 10 এম বা এমপোটেন্সি দেবেন একেবারে। এটা তো আপনার ব্যাপার আছে, আমি আপনার বলি। ব্যাপার হলো যে আপনার ওই রোগীর কোনো অ্যানাটমিক্যালি কোনো সমস্যা না হলে, আপনার কোনো যন্ত্রের সমস্যা না হলে ওই যন্ত্রের কাজ সমস্যা হওয়ার কথা না। আগে যন্ত্রগত পরিবর্তন হয়েছে, তারপরে ওই যন্ত্রের কাজ পরিবর্তন হয়েছে। এটা 200 দিয়ে, ছোট স্কেল দিয়ে পিটানোর কোনো কাজ না, লাঠি দিয়ে পিটাতে হবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক সমস্যার মাঝেও আজকে আমাদের স্যার ক্লাস সম্পন্ন করতে সক্ষম হয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করি। যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আবার স্যার যদি নোটিশ দেয় আমরা সময় মতো হাজির হব ইনশাল্লাহ। আবারও স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এই প্রফেসর সমীর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা রিং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার এই যে নতুন মোবাইল, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শোনা যাচ্ছে স্যার। স্যার একটু সমস্যা, আমার বলছিলাম যে হার্নিয়ার ওষুধ দিছিলেন, লাইকোপোডিয়াম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ